হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, আর ঘড়িতে এখন ওই সকাল 10টা মতো বাজে। সকালে চা ব্রেকফাস্ট খাওয়া সেরে শুরু করলাম আজকের সারা দিনের টুকিটাকি কাজ, আর তার সাথে সাথে আজকের এই ব্লগটাও। যদিও আজ সেরকম কোনো কাজ নেই, আর সেরকম কোনো কাজ নেই এইমাত্র এই কথাটা বলার পেছনে যে বিশেষ কারণটি রয়েছে, সেটি হচ্ছে আজ আমাকে মাছ মাংস এই দুটোর কোনোটাই রান্না করতে হবে না। আসলে গতকাল মাংস রান্না করেছিলাম, সেটাই বেশ কিছুটা এখনো ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে। তাই আজ আর মাছ বা মাংস এইসব রান্নাবান্না করার ঝামেলার মধ্যে আর ঢুকতে লাগবে না। গতকালের রান্না করা মাংসটা দিয়েই আজ বেশ ভালো মতনই আমাদের সবার হয়ে যাবে। তবে হ্যাঁ, ভাত আর ডালটা একটু বসাতে লাগবে। আর ফ্রিজের মধ্যে গত 4-5 দিন ধরে অনেকগুলো বিনস পড়ে রয়েছে। ভাবছি ওই বিনসগুলোকে আজ একটু রান্না করে নেব। তবে এখন আর সেটা রান্না বসাবো না, ইচ্ছে আছে স্নানটা সেরে এসে তারপরেই বিনসগুলো রান্না বসাবো। এখন আপাতত ভাত আর ডালটা এদিকে বসিয়ে দিয়ে ঘরে আরো বেশ কিছু টুকিটাকি কাজ রয়েছে, সেগুলো সারতে থাকবো। তারপর স্নান করতে যাব। ডাল সেদ্ধটা বসানোর পর ডালের মধ্যে নুন দিতে গিয়ে দেখি যে কন্টেনারটার মধ্যে আমি নুন রাখি সেটা প্রায় খালি হয়ে এসেছে। তাই ভাবলাম আগে কন্টেনারটাতে নুন ভরে নিই, তারপর ডালের মধ্যে নুনটা দেব। আর আমরা ঘরে এই হিমালয়া ব্র্যান্ডের পিঙ্ক সল্টটাই সবসময় ব্যবহার করে থাকি। চলুন, এইদিকে নুন রাখার কন্টেনারটা ভরা হয়ে গেছে। এবার গিয়ে চলুন ডালটার মধ্যে 2 চামচ নুন দিয়ে আসি। তবে এখন আমার ঘরে কিন্তু পিঙ্ক সল্টের স্টক আর এইটুকখানি। আসলে দেখলেনই তো যে বাজার থেকে আমরা যে পিঙ্ক সল্টের কন্টেনারটা নিয়ে আসি, ওটা আজ খালি হয়ে গেল। দেখি এই উইকেন্ডে বাজারে গেলে পিঙ্ক সল্টটা মনে করে নিয়ে আসতে হবে। সকালবেলার দিকে চা ব্রেকফাস্ট খাওয়ার পর সেই বাসনগুলো ধুতে গিয়ে খেয়াল করেছিলাম যে আমার এই বাসন মাজার লিকুইড ডিশ সোপটার বোতল অলমোস্ট খালি হয়ে এসেছে। একটু পরে ভরবো ভরবো করে 1-1.5 ঘন্টা মতো কাটানোর পর এখন মনে হলো এবার এই বোতলটাকে ভরেই নি। আসলে একটু পরে যে আবার বেশ কিছু বাসনপত্র জমা হবে, তখন যদি এই বোতলটা ভরা না থাকে তাহলে তখন তো আমাকে এই কাজটা করতেই লাগবে। তাই ভাবলাম রান্নাঘর থেকে বেরোনোর আগে এই কাজটাও টুক করে একটু সেরে নিই। আসলে সকাল থেকে যা বাসনপত্র পড়তে থাকে সেই সব তো আর একসাথে ডিশওয়াশার মেশিনের ভিতরে ঢোকে না। সেই কারণে বেশ কিছু বাসনপত্র কিন্তু হাতেই ধুয়ে নিতে লাগে। সত্যি,
ঘরের নানান দৈনন্দিন কাজগুলোর মাঝে প্রত্যেক দিন যে কত রকমের এরকম এক্সট্রা টুকিটাকি কাজ আমাদের চোখ আর হাতের সামনেটাতে চলে আসে, সেগুলো তো বোধহয় আমরা কাজ করার গোনাগুনতির খাতাটার মধ্যে ঠিকভাবে ফেলিও না। ভাত আর ডালটা ওইদিকে ফুটছে, আর আমি রান্নাঘর থেকে বেরিয়ে চলে এসেছি আমার বারান্দার সামনেটাতে। আজকের ওয়েদারটা ভীষণই ভালো, বাইরেটাতে খুব সুন্দর রোদ উঠেছে। আর এই মিষ্টি রোদে গা দিয়ে আমার বারান্দাটাতে বসে কে রোদ পোহাচ্ছে দেখেছেন? সত্যি, এরকম হালকা শীতে যেদিন যেদিনই এরকম রোদ ঝলমলে একটা দিন দেখি, দেশে কাটানো সেই পুরনো দিনগুলোর কথা খুব মনে পড়ে জানেন তো। কিরকম শীতকালটা পড়লেই ছুটির দিনগুলোতে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করেই বাবা মা আমি একটা চাদর বা সোয়েটার গায়ে দিয়ে আমাদের বাড়ির ছাদে রোদ পোহাতে যেতাম। আর আমাদের সবার সাথে থাকতো এক দুটো করে কমলা লেবু। চলুন, অতিথি আমার এইদিকে রোদ পোহাতে থাকুক, আর আমি গিয়ে আমার ঘরের বাকি কাজকর্মগুলো এবার সারতে থাকি। ঘরের বাকি কাজগুলোর মধ্যে ঢুকে যাওয়ার আগে 5-10 মিনিটের জন্য আয়নার সামনেটাতে দাঁড়িয়ে পড়লাম নিজেকে একটু সময় দেওয়ার জন্য। আজকে একটু শ্যাম্পু করব, তাই চুলের গোড়াগুলোতে একটু রাইস ওয়াটার আর রোজমেরি অয়েল একসাথে মিশিয়ে একটুখানি লাগাচ্ছি আর কি। ক্যানাডাতে আসার পর থেকে বছরের মধ্যে 6-7 মাস এখানে এতটাই ঠান্ডা থাকে যে চুলের মধ্যে ঠিকভাবে তেল লাগাতেই পারি না। তেল লাগালে পরেই দেখি ঠান্ডা লেগে যায়, আর নয়তো নাক দিয়ে জল পড়া শুরু হয়ে যায়। তাই এখানে আসার পর চুলে তেল লাগানোটা বলতে গেলে প্রায় একদমই কমে গেছে। তবে শীতকালটা পড়ার পর যদি কোনোদিনও এরকম হয় যে আমি যেদিন শ্যাম্পু করব সেই দিনই সকালে উঠে দেখি চারপাশে বেশ রোদ ঝলমলে একটা পরিবেশ, তাহলে পরে শ্যাম্পু করার আগে ওই 1-2 ঘন্টা মতো আগেই আর কি চুলটাতে নয়তো একটু নারকেল তেল আর নয়তো এই রোজমেরি অয়েল আর রাইস ওয়াটারটা একসাথে মিশিয়ে লাগিয়ে নিই। তবে ওই বেশিক্ষণ লাগিয়ে রাখতে পারি না আর কি, তাহলে পরেই আবার ঠান্ডা লেগে যায়। যদিও এই সমস্যাটা গরমের ওই 3-4 মাসে একদমই হয় না, তখন তো নিশ্চিন্তে শ্যাম্পু করার একদিন আগেই রাতের বেলায় শোয়ার আগে চুলে তেল লাগিয়ে শুয়ে পড়ি। যাই হোক, চলুন, এদিকে আমার সেলফ কেয়ার করার কাজ শেষ, এবার হোম কেয়ারের কাজে লেগে পড়ি। আমার এই ফ্ল্যাটটাতে দুটো বেডরুম। আজকে একটা বেডরুমের মানে আমি আর আমার হাজবেন্ড যে বেডরুমটাতে থাকি, এই বেডরুমটার বেডশিটটা একটু চেঞ্জ করে দেবো। আমি সাধারণত 2 সপ্তাহ পরে পরেই এক একটা বেডরুমের বেডশিট চেঞ্জ করে দিই। মানে পুরোনো যে বেডশিটটা পাতা থাকে সেটা ধুতে দিয়ে দিই, আর ধোয়া একটা বেডশিট বিছানায় পেতে দিই। আর পিলো কভারগুলো প্রত্যেক সপ্তাহেই একবার করে ধুয়ে দিই। এই বেডশিটটা আমি এই বছর যখন দেশে গেছিলাম দেশ থেকে নিয়ে এসেছি জানেন। যদিও আমার একটা ব্লগে মানে যে ব্লগটাতে আমি আমার লাগেজটা খুলে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ব্লগটাতে দেশ থেকে আনা অনেক কিছুই তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার মধ্যে কিন্তু এই বেডশিটটাও ছিল। জানি না আপনাদের সেটা মনে আছে কিনা। যাই হোক, চলুন বেডশিটটা এখন ঝটপট করে পেতে ফেলি। আর এই বেডশিটটা বিছানাটাতে পাতা হয়ে গেলেই আপনারা তখন ভালো মতো বেডশিটের প্রিন্টটা বুঝতে পারবেন। সত্যি, দেশের এই সমস্ত পিওর কটনের বেডশিটগুলোকে যে আমি এখন কতটা মিস করি, আর এগুলো যে গুণমানে কতটা ভালো হয় সেটা আমি এই ক্যানাডাতে আসার পর খুব ভালো মতো বুঝতে পেরেছি জানেন। এত সফট কাপড় আর পিওর কটনের বেডশিট একমাত্র দেশেই হাতের নাগালের মধ্যে পাওয়া যায়।
কিন্তু এখানে হাতে হ্যারিকেন নিয়ে খুঁজতে বেরোলেও এত সফট ম্যাটেরিয়াল, পিওর কটন এবং এত সুন্দর প্রিন্টেড বেডশিট খুঁজে পাওয়া প্রায় অসম্ভবই বলা যেতে পারে। আর সেই জন্যই তো এই বছর দেশে যাওয়ার আগে একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছিলাম যে এইবার দেশ থেকে বেশ কয়েকটা ভালো ভালো বেডশিট নিয়ে আসবো। শাড়ি, চুড়িদার বা অন্য কোনো জিনিস কম আনলেও আনবো, কিন্তু ব্যাগ ভরে বেশ কিছু বেডশিট নিয়ে আসবো। আর সেটাই এইবার করেছি। তাই আপনাদেরকেও বলছি, আপনাদের মধ্যে যারা যারা এই প্রথমবার কানাডাতে আসতে চলেছেন, আপনারা সবাই কিন্তু সাথে করে বেশ কিছু ভালো ভালো বেডশিট দেশ থেকেই কিনে নিয়ে আসবেন। তাতে আপনাদেরই লাভ হবে। আর এই দেখুন, আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই বেডশিটটার সাথে যে দুটো পিলো কভার পেয়েছি, পিলো কভারগুলোতে আবার জিপার লাগানো রয়েছে। চলুন এবার বালিশের কভারটা বালিশটাতে পরিয়ে ফেলি, বেচারা ওইদিকে আবার খালি গায়ে পড়ে রয়েছে। আর এই মাথার বালিশের কভারটা আজকে আর চেঞ্জ করব না। আসলে এটা আমার হাজবেন্ডের মাথার বালিশ, আর এটার কভারটা আমি দুদিন আগেই চেঞ্জ করেছি। তাই আজ শুধু আমার মাথার বালিশের কভারটাই চেঞ্জ করলাম। আসলে সমাজের বাকি আরো ৫-১০টা ম্যারিড কাপলদের মতো আমাদের দুজনের মধ্যেও স্বভাব, চরিত্র, ভালো লাগা না ভালো লাগার মধ্যে যেমন বেশ কিছুটা অমিল রয়েছে, সেরকমই কিন্তু এই মাথার বালিশের প্রিফারেন্সের ব্যাপারেও বেশ কিছুটা অমিল রয়েছে। আমার হাজবেন্ডের পছন্দ হচ্ছে ওনার মাথার বালিশটা হতে হবে নরম, আর আমার পছন্দ হচ্ছে একটু শক্ত ধাঁচের মাথার বালিশ। তাই দুজন দুজনের পছন্দ মতো কিনেছি দু রকম ধাঁচের মাথার বালিশ। আর এই দু রকম ধাঁচের বালিশগুলো চিনতে যাতে আমাদের দুজনের মধ্যে কারোরই কোনো সমস্যা না হয়, সেই কারণে আমি একটু চালাকি করে দু রকমের বালিশের মধ্যে দু রকম ডিজাইনের বালিশের কভার সবসময় পরিয়ে থাকি। তাতে আমাদের দুজনের মধ্যে কারোরই কোনো সমস্যা হয় না। বিছানাটা গোছাতে গোছাতে ১ মিনিটের জন্য একটু দাঁড়িয়ে পড়লাম বেডরুমের জানলার সামনেটাতে। দেখেছেন আজকের ওয়েদারটা কি সুন্দর রোদ উজ্জ্বল। রোদের আলোয় চারপাশটা যেন ভীষণই ঝকঝক করছে। তবে আর বেশি দিন এরকম ওয়েদার দেখতে পাওয়া যাবে না। হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই শুরু হবে প্রবল ঠান্ডার প্রবল রকমের দাপট। আপাতত এখনো পর্যন্ত ওয়েদারটা ঠিকঠাকই যাচ্ছে।
চলুন, এদিকে বিছানা গোছানোর কাজ শেষ। এবার ঘরের অন্য বাকি যে কাজগুলো আজকের লিস্টে রয়েছে সেগুলো গিয়ে সারি। এই ড্রেসিং টেবিলটা আমি রোজ মুছি না, তবে ১-২ দিন পর পর একটু ভালো মতো মুছে দিই। আসলে এই ড্রেসিং টেবিলটা আমরা ৩ জনেই প্রত্যেকদিন ইউজ করি। তাই ১-২ দিন না মুছলেই দেখা যায় ড্রেসিং টেবিলটা একটু নোংরা হয়ে যায়। আর আমার প্রেফারেন্স হচ্ছে যেকোনো জিনিসপত্র বেশি নোংরা হওয়ার আগেই, মানে হালকা বা অল্প নোংরা বা অগোছালো থাকা অবস্থাতেই সেটাকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে নেওয়া। তাতে দেখা যায় এনার্জি আর টাইম দুটোই সেভ হয়। বেশি নোংরা বা বেশি অগোছালো হয়ে গেলে সেগুলোকে পরিষ্কার বা অর্গানাইজ করতে কিন্তু বেশি সময় আর বেশি এনার্জি চলে যায়। আজ যে কাজটা সারতে মাত্র ৫ মিনিট মতো সময় লাগছে, সেই কাজটাকেই যদি আমি কাল করব, পরশু করব, এই ভেবে ভেবে ফেলে রাখতে থাকি বা পেছোতে থাকি, দেখা যাবে যখন সেই কাজটা করতে যাব সেই কাজটা জমতে জমতে তখন এতটাই বড় বা কঠিন একটা কাজে রূপান্তরিত হয়ে যাবে যে দেখা যাবে কাজটা করতে তখন আরোই বিরক্ত লাগবে। তাই তার থেকে ভালো, ইচ্ছে বা ভালো না লাগলেও ৫-১০ মিনিটের মধ্যে যে কাজগুলো সেরে ফেলা যায় সেগুলোকে ফেলে না রেখে সময় মতো সেরে ফেলা। যদিও এটা একদমই আমার নিজস্ব মতামত, আপনারা কি মনে করেন বা এই ব্যাপারে আপনাদের মতামত কি, সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আর এই ফুলদানিটাতে যে ফুলগুলো আপনারা দেখছেন, এইগুলো কিন্তু দোকান থেকে কেনা ফুল নয়, জানেন। লকডাউনের সময় যখন স্কুল বন্ধ ছিল, তখন আমার মেয়ে পেপার কেটে কেটে এই সমস্ত ফুলগুলো ও নিজে হাতে বানিয়েছিল, জানেন। ফুলগুলো বানানোর জন্য ও বেশ কিছু কালারিং পেপার ইউজ করেছিল। এখন সেই কালারিং পেপারের কালারগুলো তো বেশ ফেড হয়ে গেছে, তাও এগুলো ফেলিনি। আসলে যতই হোক ওর হাতে বানানো কিছু জিনিস তো, তাই এখনো সাজিয়ে গুছিয়ে এই ড্রেসিং টেবিলটাতেই রেখে দিয়েছি। এই যে বড় আয়নাটা আপনারা দেখছেন, এই আয়নাটা একদম আমার মেন দরজার সামনেটাতেই। এই আয়নাটাও সপ্তাহে ১ দিন আর নয়তো ২ সপ্তাহে ১ দিন ভালো করে মুছে পরিষ্কার করে দিই। শুনেছি বাড়ির মেইন দরজার সামনেটাতে যদি কোনো আয়না থাকে, তাহলে পরে সেটা নাকি সবসময় পরিষ্কার করে রাখতে হয়। তাতে নাকি ঘরে গুড ভাইবস এবং পজিটিভিটি আসে।
মোটামুটি ঘরের সব কাজই শেষ। এখন এই ড্রয়িং রুমটা ভ্যাকুয়াম করা হয়ে গেলেই স্নান করতে চলে যাব, তারপর এসে রান্নাটা বসাবো। আজকে এই ড্রয়িং রুমটা একটু ভালো করেই ভ্যাকুয়াম করছি, মানে যাকে বলে একদম ডিপ ক্লিন করছি। ঘড়িতে এখন দুপুর ওই 12:30 মতো বাজে। আমার স্নান করা হয়ে গেছে। সকালে তো দেখলেনি, চুলের মধ্যে আজকে ভালো মতো একটু রাইস ওয়াটার আর রোজমেরি অয়েল লাগিয়েছিলাম, সেই জন্য আজকে শ্যাম্পুটাও করতে হয়েছে। যদিও আজকে ঘুম থেকে উঠেই রোদ ঝলমলে ওয়েদারটা দেখেই প্ল্যানটা তখনই করে নিয়েছিলাম যে আজকে মাথাটা একটু ঘষবো। চুলটা একটু শুকিয়ে নিয়ে ঢুকে পড়েছি রান্নাঘরে রান্নাটা বসানোর জন্য। সকালের দিকে মানে ভিডিওর শুরুতে তো আপনাদেরকে বলেইছিলাম যে আজকে আমাকে শুধু বিনসটাই রান্না করতে লাগবে, বাকি সব রান্না মানে গতকালের রান্না করা মাংস ফ্রিজের ভেতরে বেশ কিছুটা রয়েছে। এই বিনস এমন একটা সবজি যেটা ফ্রিজের ভেতরে কয়েকদিন পড়ে থাকলেই এই সবুজ রংটা চেঞ্জ হয়ে নষ্ট হতে শুরু হয়ে যায়। একমাত্র তখনই বেশ কিছুদিন স্টোর করে রাখা যায় যদি বিনসগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখা যায়, তাহলে পরেই বিনস ফ্রিজের ভেতরে বেশ কিছুদিন যাবৎ তরতাজা থাকে। বিনসের যে সবজি তরকারিটা আজ আমি বানাবো, এটা আমাদের ঘরে আমাদের তিনজনেরই বেশ পছন্দের। আমাদের ঘরে বিনস আসলে আজকে যেভাবে আমি বিনসটা রান্না করব সাধারণত এইভাবেই বানিয়ে থাকি, আর নয়তো ফ্রাইড রাইস বা নুডলস এর মধ্যে দিয়ে থাকি। আর যদি কখনো পাঁচমিশালি সবজি তরকারি বানাই আর সেই সময় যদি ঘরে বিনস থাকে, তাহলে ওই সবজি তরকারির ভেতরেও বেশ কয়েকটা বিনস দিয়ে দিই। বিনসগুলো কাটতে কাটতেই হঠাৎ করেই একটা প্ল্যানে একটু চেঞ্জ করে ফেললাম, জানেন তো। মানে ভাবছি এখন শুধু এই বিনসগুলো রান্না করব না, এর সাথে সাথে একটু পনির বাটার মশলাও রান্না করে নেব। আসলে আজকে তো মাছ মাংস সেই সব কিছুই রান্না করার ঝামেলা নেই, তাই যখন ফ্রিজটা খুলে বিনসগুলো বার করতে গেছিলাম, নজরে পড়ল ফ্রিজের এক কোনায় পড়ে থাকা 2 প্যাকেট পনিরের দিকে। পনিরের প্যাকেটগুলোর গায়ে যে এক্সপায়ারি ডেটটা লেখা রয়েছে সেটা আর ওই 10-12 দিন বাদেরই। তাই হঠাৎ করেই মনে হলো আজ এই বিনসগুলোর সাথে সাথে পনিরগুলোও চট করে একটু রান্না করে নিই। আর পনির রান্না করতে তো খুব একটা বেশি সময় লাগেও না। আর এছাড়াও পনির বাটার মশলাটা রান্না করা থাকলে রাতের বেলাটাতে আমারই বরং একটু সুবিধা হবে। সবাই মিলে ডিনারে ওই পনিরটা দিয়ে 2টো করে রুটি খেয়ে নিতে পারবো। সব বিনসগুলো কাটা হয়ে যাওয়ার পর এদিকে আমি পনির বাটার মশলাটা রান্না করার জন্য চট করে একটু পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম হালকা করে একটু ফ্রাই করে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি।
যদিও হালকা হালকা মতো ফ্রাই হয়েই গেছে, আর একটু মানে ওই আর 3-4 মিনিট মতো আরো একটু ফ্রাই করে তারপর এগুলোকে ঠান্ডা করার জন্য একটা বাটিতে তুলে রেখে দেবো। আর ঠান্ডা হয়ে গেলেই এগুলোর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এই যে যে বিনসগুলো একটু আগে কাটলাম সেগুলোকে এই বাটিটার মধ্যে রেখে দিয়েছি। আর বিনস দিয়ে আজ যে রেসিপিটা বানাবো তার জন্য আমার কয়েকটা সেদ্ধ আলু লাগবে, তাই এইদিকে সেদ্ধ করে রাখা কয়েক টুকরো আলু রয়েছে। যদিও সব কটা আলু লাগবে না, ওখান থেকে কয়েক টুকরো আলুই শুধু নেব। বাকি যে কটা সেদ্ধ আলু এক্সট্রা থাকবে ওগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। ফ্রিজের মধ্যে একটু আলু সেদ্ধ স্টোর করা থাকলে সেটা যে রান্নার সময় কতটা পরিমাণ কাজে লাগে তার অভিজ্ঞতা আমার কিন্তু বেশ ভালো রকমেরই আছে। তাই আমি যখনই আলু সেদ্ধ করতে বসাই সবসময়ই কয়েকটা আলু একটু বেশি করে সেদ্ধ হতে বসিয়ে দিই। পনির বাটার মশলাটা রান্না করব বলে এই কড়াইটার মধ্যে যে পেঁয়াজ, টমেটো, কাজু বাদামগুলো ভাজছিলাম ওগুলো হালকা করে একটু ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার পর সেগুলোকে অন্য একটা বাটিতে তুলে রেখে এই সেম কড়াইটাতেই বিনসটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে 2-3টে মতো শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে চপ করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। সেটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বিনসগুলো। আর এইদিকে এই বাটিটার মধ্যে ভিজিয়ে রেখেছি 8-10টা মতো রসুনের কোয়া আর 4-5টা মতো কাঁচা লঙ্কা। একটু পরে এগুলোকে ড্রাই রোস্ট করা বেশ কিছুটা পিনাটসের সাথে মিশিয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে হালকা করে একটু গ্রাইন্ড করে নেব। আর যেরকমটা আপনারা দেখলেন এই বিনসের রেসিপিটাতে আমি কিন্তু মশলার মধ্যে শুধুমাত্র স্বাদ মতো নুন আর হলুদ এই দুটোরই ব্যবহার করেছি। অন্য আর কোনো রকম কোনো মশলার ব্যবহার আমি কিন্তু করিনি। কড়াইতে বিনসগুলো মোটামুটি ভাজা ভাজা মতো হয়ে এসেছে। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা সেই রসুন, কাঁচা লঙ্কা যেটা আমি আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম আর ড্রাই রোস্টেড পিনাটসগুলো গ্রাইন্ডারের মধ্যে দিয়ে হালকা করে একটু গ্রাইন্ড করে নিয়ে সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখন দুপুর ওই 3:30 মতো বাজতে যায়। এইদিকে যে বিনসগুলো আমি একটু আগে রান্না করছিলাম সেগুলো কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এমনকি পনির বাটার মশলাটাও অলমোস্ট রেডি হয়ে এসেছে। আর ওই 2-3 মিনিটের মধ্যেই আমি ফ্লেমটা অফ করে দেব। আর বিনসের রেসিপিটা শেষ পর্যন্ত আমি আপনাদেরকে আর দেখাতে পারিনি। তবে রেসিপিটার মোটামুটি বেশিরভাগটাই আপনারা দেখে নিয়েছিলেন। মানে ওই রোস্টেড পিনাটস, রসুনের পেস্টটা দেওয়ার সাথে সাথেই আমি সেদ্ধ করে রাখা কয়েক টুকরো আলু অ্যাড করে দিয়েছিলাম। তারপর সেটা আর 4-5 মিনিট মতো রান্না করে নিয়ে সবশেষে বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছিলাম। ব্যাস এইটুকুই। আর এইটুকু জায়গায় আমি আপনাদেরকে আর দেখাতে পারিনি। আসলে মাঝখানে আমার ফোনে একটা দরকারি কল চলে এসেছিল, সেই কারণে ফোনের ক্যামেরাটা অফ করে কলটা রিসিভ করতে হয়েছিল। তো যাই হোক, এইদিকে আজকের জন্য আমার রান্নাবান্নার পর্ব কিন্তু মোটামুটি এখানেই শেষ। চলুন এখন আমি তাড়াতাড়ি করে খেতে বসে পড়ি। এমনিতেই আজ আমার অনেকটাই দেরি হয়ে গেছে। এখন ওই বিকেল 5:30 মতো বাজে। মেয়েকে সাথে নিয়ে আমাদের বিল্ডিং এর ওয়াকিং এরিয়াটাতে একটু হাঁটতে বেরিয়েছি। আসলে এই ভিডিওটা কালী পুজোর ঠিক ওই 2-3 দিন মতো আগে একটা শুক্রবারে শ্যুট করেছিলাম। মানে ওই অক্টোবর মাসের মাঝামাঝির দিকেই পুরো দিনের এই ভিডিওটা আমি সেদিন বানিয়েছিলাম। তখন এখানে খুব সুন্দর একটা ওয়েদার চলছিল জানেন তো। না খুব গরম ছিল আর না ছিল খুব একটা ঠান্ডা। ঘর থেকে বাইরে বেরোলে পরেই হেমন্তের স্নিগ্ধ একটা হাওয়া পুরো শরীরটাকে যেন ছুঁয়ে যেত। তবে এখন ক্যানাডাতে কিন্তু সেই ওয়েদার আর নেই। দুদিন আগেই এখানে টেম্পারেচার নেমে গেছে -9 ডিগ্রিতে এবং তার সাথে সাথে
প্রচণ্ড রকমের স্নোফলও কিন্তু হয়েছে। তো যাই হোক, 4-5 দিন মতো আগে আমার ফোনের গ্যালারিটার বেশ কিছুটা জায়গা জুড়ে পড়ে থাকা এই ভিডিওগুলোর দিকে যখন নজর পড়লো, ভাবলাম আগে এই ভিডিওগুলোকে এডিট করে আপনাদের সামনে নিয়ে আসি, তারপর বাকি ভিডিওগুলো আস্তে আস্তে করে নিয়ে আসবো। আসলে গত বেশ কিছুদিন ধরে বেশ কিছু কাজে এবং বেশ কিছুটা খারাপ সময়ের সাথে ডিল করতে করতে আমরা সবাই ভীষণ রকমের ক্লান্ত হয়ে পড়েছি। আর সেই কারণেই আমি আমার ভিডিওগুলোকেও ঠিকঠাক সময়ে আপলোড করতে পারছি না। আপলোড করতে বেশ খানিকটাই দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, সেই সব কথা আমি আজকে আর এই ভিডিওতে বলে এই ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। অন্য কোনো একটা দিনে অন্য কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সাথে সেই সব কিছু শেয়ার করব। তো যাই হোক, চলুন আজকের জন্য আমি আমার এই ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের এই ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সেটা একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং তার সাথে সাথে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর সবশেষে আপনাদের সবার কাছে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।